527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। বাকি পণ্যগুলো সরাসরি ভারতের না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড শনাক্ত করা হয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটা একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন, নেতাকর্মীদেরকে, তার একটা প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, রাজনীতিকরণ যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300, পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আপনার বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে, অতি দ্রুত, খুব দ্রুত। এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময় যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে, কোনো শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন। মোহাম্মদ শাহজাহান আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন। আলতাফ চৌধুরী সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আলাল সাহেব, এরপরে আপনার আমাদের হবিবুর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, তার কেউই বাদ পড়েননি ওই সময়টা এই সাজাপ্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট, হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন। অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন সারেন্ডার করে লোয়ার কোর্টে, তখন আবার তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখনও আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন। নীরব আছে অনেক দিন ধরে, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আছে, আমাদের খোকন বেরিয়েছে মাত্র পরশু দিন, এখনও আপনার ছাত্র নেতা, যুব নেতা অনেকেই ভেতরে আছে। এটা আমরা নিন্দা করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সবাই মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করছে এবং এটাকে চলমান প্রক্রিয়া। এবং রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন, দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটা একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন, নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, রাজনীতিকরণ যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেটও তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতেই। তো এই ধরনের ঘটনাগুলো, তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকেও বলেছি, আপনার এই তামাশা একটা চলছে আর কি। তো এটা দুঃখজনকভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে এবং সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে
এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে এসে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসা একটি স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার বিভাগ, কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানেই সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে এই সমস্যাটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনও আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের স্বাধীনতার মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে না। সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধাদানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। আমরা আপনাদের প্রতি এখনও আস্থা ছিল, এই জন্য যে এখনও আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালদের সম্পর্কে আপনারা যে সমস্ত নিউজ পিকচার অনেক পত্রিকাগুলোতে আমরা দেখেছি করেন, আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি, এগুলো কিন্তু আপনার জাতি অত্যন্ত ইতিবাচকভাবে দেখে এবং সেগুলো থেকে বোঝা যায় যে এখনও আপনাদের সেই ক্ষমতাটা আছে, অর্থাৎ মিডিয়ার সেই ক্ষমতা আছে যে সেখানে তারা একটা ভূমিকা পালন করতে পারে। সেটাকেও তারা বন্ধ করে দিতে চায়। যেহেতু ফিনান্সিয়াল সেক্টরে, এটা বন্ধ করো ভাই, ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমানে। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়, আপনার লোপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাতে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে। তো এই জিনিসগুলো আপনারাই তুলে ধরেন জনগণের সামনে, সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায় সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। অর্থাৎ কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল রাখতে হবে। এর পরেরটা একটু আপনার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টেও জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFS এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ সরকারের কী ধরনের ব্যবস্থা নিয়েছে? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত যেখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম সকল নিজেদের পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে এর মধ্যে। সবাই মনে করে নিজ নিজ দেশে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বা রাখা উচিত। সাম্প্রতিক সময়ে
ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরও কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর RFFF জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। বাকি পণ্যগুলো সরাসরি ভারতের না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডায়াবেটিক জাতীয় খাবার। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড শনাক্ত করা হয়েছে। এই রাসায়নিক উপাদান মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্ত হওয়ার পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকিও রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভারতের ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে। সবাই বলা হয় 527টি পণ্য সম্পর্কে খোদ ভারতীয় প্রতিষ্ঠান রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন, এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরও 2টি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হল ইথিলিন গ্লাইকোল, যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয়। এর ফলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে জুবিন জর্জ জোসেফ পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিটি দেশেরই উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের ক্রয়ের জন্য বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022 ও 23 সালে 121টি ভারতীয় পণ্য মানবদেহের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো ত্রুটিমুক্ত করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, হংকং এবং সিঙ্গাপুর তাদের দেশে ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি দেশটিতে পরীক্ষার আগে ঢুকে পড়া মাছ রান্নায় ব্যবহৃত MDH-এর 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। হংকং ভারতীয় 2 কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইড শনাক্ত হওয়ার পর দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা পণ্যের মান যাচাই করে দেয়া। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFSA কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারে ছাড়া উচিত নয়। তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমদানি করে বাজারে ছেড়ে দেওয়া ক্যান্সারের উপাদানযুক্ত সকল পণ্য পরিহার করা উচিত। জলবায়ু তহবিলের টাকা লোপাটকারী তাবেদার সরকারের উপর ভরসা না করে নিজের সাধ্যমতো নিজের এবং পরিবারের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মনে করে সকলের মান রাখা প্রয়োজন। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের স্লোগান ছিল, আমার স্বাস্থ্য আমার অধিকার।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরও বেশি সতর্ক না হলে শুধু বর্তমান প্রজন্মই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে আরও বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ তথা অবকাঠামো উন্নয়ন এগুলো কোনো একটি দেশের যে কোনো একটি গণতান্ত্রিক সরকার একটা রুটিন ওয়ার্ক। তবে অগণতান্ত্রিক সরকার এসব তথাকথিত উন্নয়ন হিসেবে প্রচার করে জনগণের অন্য সকল অধিকারকে অবজ্ঞা করছে। কেবলমাত্র আর্থিক এবং অবকাঠামোগত ফাঁপা উন্নয়ন রাষ্ট্র বা সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। জীবন মান তথা স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক এবং নৈতিকতার মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সুতরাং তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়। তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে। আমি যেটা শুধু এটুকু বলতে চাই যে এই বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকে কিন্তু তুলে ধরছি আপনাদের সঙ্গে বিভিন্নভাবে, বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, সেমিনারের মধ্য দিয়ে, আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জনগণের সামনে এনেছি এবং সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। মূল জায়গাটা, সমস্যাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাবদিহিতে নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই। সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বড় ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার, যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি, অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ারটা কোনো দরকার নেই। আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আমরা যে সিস্টেমগুলো আমরা অর্জন করেছিলাম, আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল, সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যেটা আপনারা যদি ভালো করে অ্যানালিসিস করে দেখেন, ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমলগুলোতে এক একটা রিফর্ম তৈরি করে